আমাদের যে এক্সামটা হবে এক্সামের মধ্যে মূলত পার্ট থাকবে দুইটা, ঠিক আছে? দুইটা পার্ট থাকে, একটা হলো জব 1 আর একটা হলো জব 2। মানে ফুল ডেতে তো আপনার তিনটা পরীক্ষা হবে। আপনার সকালবেলা রিটেন পরীক্ষা, দুপুর থেকে বিকাল পর্যন্ত প্র্যাকটিক্যাল, আর বিকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত, মানে যতজন একজন 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 করে ভাইবা নিতে যতক্ষণ লাগে। তো প্র্যাকটিক্যালের মধ্যে মূলত দুইটা পার্ট থাকে, একটা হলো জব 1 আর একটা হলো জব 2। তো অন্যান্য যে ইয়াগুলো আছে যেমন যে আইটি অপারেশন, কম্পিউটার, ওদের ক্ষেত্রে কয়েকটা জব থাকে, মানে ছোট ছোট অনেকগুলো 4-5টা কাজ করতে দেয়, যে 4-5টা কাজ কমপ্লিট করতে পারলে আপনি কম্পিটেন্ট, নাইলে কম্পিটেন্ট না। তো ওয়েবের একটা সুবিধা হলো ওয়েবে জব কম, জব হলো মাত্র দুইটা। প্রথমত একটা জব দিবে আপনাকে মাইক্রোসফট ওয়ার্ড থেকে, আর সেকেন্ড একটা জব দিবে ওই যে ওয়েবসাইটের কাজ, একটা ওয়েবসাইট বানাইতে দিবে যেটা আপনি সারাদিন বসে বানাবেন। তো 12টার দিকে দিবে, 12টা থেকে আপনি বিকাল 3টা-4টা-5টা পর্যন্ত আপনি 4-5 ঘন্টা টাইম নিন, ঠিক আছে? এখন ওয়ার্ডের মধ্যে যে জবটা আসে, ওয়ার্ড মূলত আমরা ইউজ করি মানে ডকুমেন্টেশন রিলেটেড যত কাজ টাজ আছে, ডকুমেন্টেশন রিলেটেড লেখালেখির যত কাজ লাগে তার জন্য মূলত ওয়ার্ড ইউজ করা হয়। আর ওয়ার্ডের মধ্যে যে ভার্সনটা বেশি ইউজ করা হয় দেখছি আমি, যে 2016 যে ভার্সনটা আছে, যে অফিস 2016, এটা তো আর আলাদা আলাদা আসে না। আপনি মাইক্রোসফট অফিস যেটা ইনস্টল দেন একবারে অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, ভিসিও সব একসাথে ইনস্টল হয়ে যায়, এই ঝামেলা আর নাই। তো আপনার যেটা ইনস্টল করা থাকুক, কিছু কাজ আপনার সব কিছুতে সেম, যে ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, এগুলো তো সব ওয়ার্ডের মধ্যেই সেম। তো আপনার যে কাজটা দিবে, যে একটা পেজ দিবে, মানে কোশ্চেন পেপার যেটা, ওটার মধ্যে একটা পেজ থাকবে, পেজের মধ্যে একটা প্যারাগ্রাফ বা একটা অ্যাপ্লিকেশন কিছু একটা লেখা থাকবে, ঠিক আছে? ওটার মধ্যে কিছু একটা লেখা থাকবে, মানে ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, টেক্সট স্টাইল, সাজায় সুন্দর মতো লেখা থাকবে। আর তার পাশে মানে দুইটা পেজ থাকে, এই পাশে একটা পেজ, এই পাশে একটা পেজ, বইয়ের দুই পাতার মতো। এক পাশের পাতায় আপনার লেখা থাকবে কিছু, আর আরেকটা পাতার মধ্যে একটা বক্স থাকবে। কিরকম বক্স? এরকম একটা, ধরেন এরকম চার্ট থাকবে একটা একটা বক্সের মধ্যে। এই চার্টের মধ্যে আপনার কিছু কিছু জিনিস উল্লেখ করে বলে দিবে। যেমন যদি একটা প্যারাগ্রাফ হয়, একটা প্যারাগ্রাফের মধ্যে কি কি থাকে, দুইটা পার্ট থাকে, একটা টাইটেল থাকে আর নিচে মনে করেন প্যারাগ্রাফের টেক্সট থাকে। তো বলে দিবে যে টাইটেল ফন্ট সাইজ ধরেন 12 পিক্সেল অথবা 14 পিক্সেল। তারপর আপনার টাইটেল, ফন্ট ফ্যামিলি, এজেন্সি, এফবি, তারপরে টেক্সটের যে ফন্ট সাইজ 12 পিক্সেল অথবা 11 পিক্সেল, যেটাই দেয়। টেক্সট, ফন্ট ফ্যামিলি, টাইমস নিউ রোমান, এরকম। তো একটা চার্ট বানাই দিবে, চার্টের মধ্যে এরকম কিছু লেখা থাকবে, যে আমার টাইটেলের ফন্ট সাইজ কি, টাইটেলের ফন্ট ফ্যামিলি কি, এরপরে টেক্সটের ফন্ট ফ্যামিলি কি, টেক্সটের ফন্ট সাইজ কি, টেক্সট অ্যালাইন, আরও কিছু থাকতে পারে। আপনার কাজ হলো ওই যে পাশে একটা টেক্সট লেখা আছে, ওই লেখাটারে ওয়ার্ডের মধ্যে টাইপ করা, এই জিনিসগুলো মেনটেন করে, বুঝতে পারছি? ফন্ট ফ্যামিলি কি জিনিস জানেন? ফন্ট ফ্যামিলি কি? ফন্ট ফ্যামিলি হলো আমরা এবিসিডি লিখি না, এবিসিডি ধরেন এখান থেকে আমরা যদি এবিসিডি কিছু লিখছি না, লেখা, যে একটু বড় করে দিলাম, দেখা যাচ্ছে কিছু লেখা লিখলাম এবিসিডি, নিচে এন্টার দিয়ে আরো কিছু এবিসিডি লিখলাম, নিচে আরো কিছু এবিসিডি লিখলাম। এই যে লেখাগুলোর স্টাইল সেম না? সব সেম। এখন এই জায়গায় মনে করেন যে আমি এই যেখানে এগুলোরে বলা হয় ফন্ট ফ্যামিলি, উপরে যে অপশনটা আছে ড্রপ ডাউন আছে না, এটাকে বলা হয় ফন্ট ফ্যামিলি। এখান থেকে ধরেন আমি একটু চেঞ্জ করে দিলাম, এরকম একটা দিলাম একটু অন্যরকম। এবার বন্ধু তিনটা কি সেম? সবগুলোই কিন্তু এবিসিডি, কারণ এ থেকে জেড পর্যন্ত ছাড়া, এছাড়া তো আর বাইরে কিছু নাই অ্যালফাবেটের মধ্যে আমার ইংলিশে। তো সবগুলাই এ থেকে জেড এর মধ্যে, বাট ডিজাইনগুলো আলাদা না? এইটা মনে করেন একটা ডিজাইন, এই ডিজাইনের মধ্যে এ থেকে জেড পর্যন্ত সবগুলো ওয়ার্ড আছে। আবার এটা আরেকটা ডিজাইন, এই ডিজাইনের মধ্যে এ থেকে জেড পর্যন্ত সবগুলো ওয়ার্ড, মানে এ থেকে জেড পর্যন্ত আবার 0 1 2 3 4 9, মানে যত অ্যালফাবেট আছে সবগুলো একটা স্টাইল আছে। আবার এই যে একটা স্টাইল, এটার মধ্যে দেখেন এই যে ডাব্লু, এই ডাব্লু একরকম, এই ডাব্লু একরকম, এখানে ডাব্লুটা, এই যে এই ডাব্লু একরকম, ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ। তো এই যে
এই যে একটা ডিজাইন, এই ডিজাইনের এ থেকে জেড পর্যন্ত 0 1 2 3 4 পরে যে এক্সক্লামেটরি সাইন যত আছে সবকিছু সহ একটা যে সেট, এই সেটগুলোর বলা হয় ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি মানে এরা একটা পরিবার, যার মধ্যে মনে করেন যে থাকে নাকি পরিবার এক এক রকম একটা কালচার থাকে, এরা মনে করেন যে এরা একটা পরিবার, এরা একটা পরিবার, এরা একটা পরিবার, এদের সবাই কিন্তু সেম, সবাই মানুষ, বাট এদের ডিফারেন্ট, মানে তাদের আচরণ ব্যবহার চলাফেরা ডিফারেন্ট। ঠিক আছে, তো অনেক টাইপের ফন্ট ফ্যামিলি আছে, কিছু কিছু আছে ফেমাস, যেমন টাইমস নিউ রোমান। আপনার প্রফেশনাল যত ডকুমেন্ট লেখা হয় সব টাইমস নিউ রোমানে লেখা হয়। আর ওনাদের যতটুকু চান্স আছে যে আপনার একটা প্যারাগ্রাফ বা যাই লিখতে দিক, ওটার যে টাইটেলটা আছে, টাইটেলটা লিখতে বলবে এজেন্সি এফবি। এই দেখেন এজেন্সি এফবি নামে একটা ফন্ট ফ্যামিলি আছে, তাই না? ওই প্যারাগ্রাফ লিখতাম আমরা ছোটবেলা, কি জানো কি প্যারাগ্রাফ লিখতাম? এই মিড লাইফ, এই যে এই মিড লাইফ প্যারাগ্রাফ লিখতাম এরকম। এখন ওনাদের কথা হলো, এটা হলো আমার টাইটেল, টাইটেলটা আমার রাখতে হবে মাঝখানে। কোথায় রাখতে হবে? মাঝখানে। এই যে এই মাঝখানে, এই মাঝখানে আনা, শুরুতে আনা, শেষে আনা, এটাকে কি বলা হয় আমার? অ্যালাইনমেন্ট। ঠিক আছে, অ্যালাইনমেন্ট বা টেক্সট অ্যালাইন, যেহেতু এটা লেখা, অ্যালাইনমেন্ট বা টেক্সট অ্যালাইন। এখন ওনাদের কথা হইলো এই জিনিসটা মাঝখানে লাগবে। মাঝখানে বুঝবেন কিভাবে? ওই যে একটা কাগজ দিছে না সাথে, ওখানে দেখবেন যে ওই লেখাটা মাঝখানে আছে। ঠিক আছে, যদি মাঝখানে থাকে, এমন হইতে পারে যে একটু চেঞ্জ করলো, কোশ্চেন চেঞ্জ করে এটা মাঝখানে দিয়ে ডান সাইডে রাখলো, আপনি চোখে দেখলেই বুঝবেন এটা মাঝখানে আছে না শুরুতে আছে না শেষে আছে। লেখাটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে দেখেন এখানে একটা অপশন আছে টেক্সট অ্যালাইন, এটাকে বলা হয় টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন আছে চার টাইপের। একটা হলো আপনার বামে, ডানে, মাঝখানে। আরেকটা হলো জাস্টিফাই, মানে চতুর্দিকে সমান। একটা হলো বামে, ডানে, আরেকটা মাঝখানে, আর আরেকটা হলো চতুর্দিকে সমান, জাস্টিফাই, যেটা টেক্সট অ্যালাইন। ঠিক আছে, তো এখান থেকে আপনি এরকম সেন্টারে নিয়ে আসবেন। ফার্স্ট অফ অল কোশ্চেনে দেখলেন এটা মাঝখানে আছে, সেন্টারে নিয়ে আসলাম। তারপরে দেখলেন তো ওইখানে ওই যে চার্ট থাকবে, একটা চার্টের মধ্যে লেখা থাকবে ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ। ফন্ট ফ্যামিলি যেটা লেখা থাকবে ওইটা এখানে থাকবে, ওইখানে গিয়ে খালি ওই সেম নামে সার্চ দিবেন। ধরেন এজেন্সি এফবি বললে এজেন্সি এফবি লিখে দিলেন। তারপর বলছে ফন্ট সাইজ কত, 14 করে দিলেন। আবার এমনও লেখা থাকতে পারে যে বোল্ড, ফন্ট ওয়েট বোল্ড। বোল্ড মানে কি একটু যে মোটা থাকে। এই যে ফন্ট ফ্যামিলির নিচে দেখবেন বড় করে বি লেখা আছে, এই যে বিতে ক্লিক করলেই বোল্ড হয়ে গেছে। লেখাটা কিন্তু সিলেক্ট থাকা লাগবে। আমি যদি সিলেক্ট না করে যদি এরকম বিতে দেই, দেখেন কিছু হবে? কতটুকু আমি বোল্ড করতে চাই আমাকে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে, এই মিন লাইন। এরপরে এন্টার দিয়ে, এখন যদি আমি লিখতে থাকি এন্টার দিয়ে, নিচের লাইনে না লেখা সব মাঝখানে আসবে না? মাঝখানে ওই যে টেক্সটাইল সেন্টার দেওয়া, এই জন্য মাঝখানে আসতেছে। তো আমি কি করবো? টেক্সটাইল এন্টারে আবার সাইডে নিয়ে আসবো। সাইডে নিয়ে এসে এখানে আমার ওইখানে ওই প্যারাগ্রাফের মধ্যে যা দেওয়া আছে সেম টু সেম লিখতে হবে, দেখে দেখে লিখতে হবে। ঠিক আছে, এই জন্য টাইপিং স্পিডটা ভালো হবে, নাহলে আপনার ওই এক পেজ লিখতে 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 অনেক সময় লেগে যাবে। কত মিনিট সময় দেবে? 30 মিনিট বা ম্যাক্সিমাম 1 ঘন্টা সময় দিবে। 1 ঘন্টা না, ওটার জন্য 30 মিনিট সময় দিবে। কত ওয়ার্ড লিখতে? ওই এক পেজই, A4 পেপারের একটা পেজ। ঠিক আছে, এক পেজে ফুল না, এক পেজের থেকে একটু কম। আর এটা ফিক্সড টাইম না, কারণ যে বললাম আপনার দুপুরবেলা প্র্যাকটিক্যাল 12টা থেকে একদম সন্ধ্যা পর্যন্ত প্র্যাকটিক্যাল চলবে, বিকাল পর্যন্ত। ওই প্র্যাকটিক্যাল টাইমে এটা করতে হবে, মানে দুইটা কাজ আপনার জমা দিতে হবে। হ্যাঁ, দুইটা কাজ আপনি বিকালের মধ্যে শেষ করতে হবে। এখন আপনি যতক্ষণে করতে পারেন, কারণ আপনি এটা আধা ঘন্টায় শেষ করে এরপর বাকি টাইম রিল্যাক্সে ওয়েবসাইট বানাবেন। কারণ এটা তো আপনার নতুন কিছু নাই, কোড টোড লেখার কিছু নাই, কাগজ দিছে দেখে দেখে জাস্ট লিখবেন, টেক্সট অ্যালাইন, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি দিয়ে, হ্যাঁ স্যার ওকে হয়ে গেছে, রেখে দিবেন। এইখানে তো ইয়েটা নাই, ওয়ার্ডের ভার্সন এটা নাই। যে কোনো ভার্সন দেখেন এই অপশনগুলো সেম, কারণ আপনি কোন পিসিতে বসে পরীক্ষা দেবেন এটা তো এখনো ফিক্স না। ঠিক আছে, আর পরীক্ষার আগে, পরীক্ষার 2-4 দিন আগে থেকে অফিস থেকে ওটা ইয়ে করে দিবে যে মানে আপনারা কে কোন পিসিতে বসবেন, ওই পিসিতে একদম সবকিছু সফটওয়্যার টফটওয়্যার কি কি লাগে না লাগে, নেট কোনো প্রবলেম আছে কিনা সব ঠিকঠাক করে দিবে। এই যে এখানে 24টা পিসি আছে, কিন্তু এখানেই পরীক্ষা হয়েছিল, লাস্ট পরীক্ষা এখানে হয়েছিল। এখানেও 24টা পিসি আছে, 24টা পিসি ফিক্স করা হয়। হ্যাঁ, সবাই কি ইয়া করে, অ্যাপ্রুভ করে সবাই, নাকি বাদ দিয়ে দেয়? না, এটা বাদ দেয় না। গত পরীক্ষার মধ্যে 24 জন থেকে 13 জন কমপ্লেন করছে, বাকি পুরো বাদ। হ্যাঁ, আমরা নেক্সট টাইম কি আবার শুরু করে হ্যাঁ, ওই যে বললাম, ধরেন যে ওয়েবসাইট বানাইতে পারছে কিন্তু ভাইভাতে ভালো পারে নাই, সে পরবর্তীতে আবার ভাইভা দিবে আপনাদের সাথে 3 মাস পরে, ওই 3 মাস পরে আবার নতুন আবার ভাইভা দিবে। হ্যাঁ, এই যে আপনারা কোর্স চালাচ্ছেন, আপনারা পরীক্ষা দিবেন না, অথবা আপনাদের আগে হইতে পারে যে ওরা আলাদা করে যে আছে কতজন, 24 থেকে 13 জন হইলে 11 জন থাকে,
11 জন নিয়ে আবার আরেকটা পরীক্ষা দিবে ওরা। আচ্ছা, প্রতি 3 মাস পর পর কি এটা কোর্স চালু হয় না? 3 মাস পর পর ব্যাচ চালু হয় এটা, মানে 3 মাসই ব্যাচ, আপনাদের 3 মাস ক্লাস হয়, 3 মাস পর পরীক্ষা হবে, এরপর আপনাদের কয়েক 2-4 দিন পর আবার নতুন আরেকটা ব্যাচ আসবে, নতুন একটা ব্যাপার। এই প্রসেস। ঠিক আছে, এখন এখানে আপাতত আমরা মনে করেন যে হাবিজাবি যাই লেখেন এরকম। ধরেন আমি যদি হয়তো এই ব্যাচে কোনো কারণে এক্সাম ছিল বা কোনো কারণে সমস্যা হলে কন্টিনিউ করতে পারবো, তাহলে পরের ব্যাচে কি আমি আবার কন্টিনিউ করতে পারবো? কন্টিনিউ করতে হয় না বলে বলতে, ধরেন আমি এই ব্যাচ পুরোটা পাই নাই, কন্টিনিউ করতে পারিনি, শেষ করতে পারিনি, আমি যদি পরের ব্যাচ থেকে আবার একজন দিয়ে নতুন করে আবার ঢুকি তাহলে পারবো? পারবেন যদি রেজিস্ট্রেশন না হয়ে যায়, কারণ রেজিস্ট্রেশন আপনার ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন হবে, এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট দিয়ে, ওই রেজিস্ট্রেশন দেখানো হয়, কবে করবো এটা? এটা শুরু হবে আপনাদের। ঠিক আছে, এখন এই জন্য এখানে আমরা এখন লেখা লাগবে, লেখা লেখা কোত্থেকে নিয়ে আসি, এই যে মনে করেন এরকম একটা লেখা দিল, এখন অনেকটু লিখলেন, এখন এটা হলো কি আমার টাইটেল, টাইটেলের জন্য একটা ফন্ট সাইজ দিছে, একটা ফন্ট ফ্যামিলি দিছে, সেম ভাবে এই টেক্সটের জন্য একটা ফন্ট সাইজ দিবে, একটা ফন্ট ফ্যামিলি দিবে। ঠিক আছে, তাহলে টেক্সটটারে সিলেক্ট করে নেবেন, হ্যাঁ, টেক্সটটাকে সিলেক্ট করে ফন্ট সাইজ থেকে ফন্ট ফ্যামিলি থেকে যেই ফন্ট ফ্যামিলি বলবে ওই ফন্ট ফ্যামিলি দিয়ে দিবেন, সম্ভবত টাইমস নিউ রোমানি দিতে পারে, যদি বোল্ড না চায় বোল্ডটা অফ করে দিবেন, ফন্ট সাইজটা বলে দিবেন এরকম। ঠিক আছে, তারপর এই যে লেখাগুলো এই সাইডে এক সমান না, হুম, এই সাইডে কিন্তু সমান না, না, এগুলো রয়ে গেছে না, কেন এটা টেক্সচার লাইন লেফট হয়ে আছে, লেফট সাইডে আছে, সমান করতে হলে এটাকে সিলেক্ট করে কি করতে হবে, জাস্টিফাই, সিলেক্ট করে জাস্টিফাই, জায়গা না, চারদিকে সমান। এগুলো সব একটা ওয়ার্ডে হয়ে গেছে। সবগুলো একসাথে তো একটা ওয়ার্ড হয়ে গেছে, এগুলোর মাঝখানে মাঝখানে একটু স্পেস এরকম, এই যে জাস্টিফাই, যে মাঝখানে অনেক অনেক গ্যাপ চলে আসছে, ওয়ার্ড নাই দেখে, বাট এটা কি করবে এখন, ডানে বামে লেখা সমান করে দিতেছে না, হুম, আপনার যে লেখাগুলো থাকবে সবগুলোর নিয়ে একদম ডানে বামে সমান করে দিবে। তো টেক্সট লাইন করে নিতে হবে জাস্টিফাই। আরেকটা বিষয় আছে এখানে, এই যে প্যারাগ্রাফের প্রত্যেকটা লাইন না, এই যে লাইনগুলা, লাইনগুলোর মাঝখানে একটা গ্যাপ থাকে, লাইনের মাঝখানে কতটুকু কতটুকু গ্যাপ আসবে, ও আচ্ছা, হ্যাঁ, এটাকে বলা হয় লাইন হাইট। কি বলে এটাকে? লাইন, হ্যাঁ। লাইন হাইট। এই লাইন হাইট ঠিক করার জন্য লেখাটাকে সিলেক্ট করে এই যে প্যারাগ্রাফে যেগুলো আছে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্টের পাশে এটা হলো লাইন হাইট, দেখেন লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, এখান থেকে তারা বলে দিবে কত লাগবে, নর্মালি 1.5 থাকে, স্ট্যান্ডার্ড মান হলো এটা 1.5 1.15, এই দুটো যে কোনো একটা দিয়ে দিবে। ঠিক আছে, এই জিনিসগুলো নিয়ে টেনশন নিতে কিছু নেই, কারণ এগুলো তো মুখস্থ করতে হবে না, চার্টে লিখে দিছে, আপনি চার্ট দেখে দেখে জাস্ট লেখাটা বসাবেন। ওই ইয়া কি লিখে দিবে, মানে মানে হচ্ছে কোথা থেকে কোথায় ব্যবহার করবে, এটা তো আমার জানতে হবে। কোনটা কোথা থেকে ব্যবহার করবেন, হ্যাঁ, হ্যাঁ এটা তো আপনার জানতে হবে যে টেক্সটাইল লাইন কই থেকে দেয় আসলে। হ্যাঁ। ওনারা হয়তো এরূপ দেখে দিবে যে হ্যাঁ টেক্সটাইল লাইন জাস্টিফাই, এখন জাস্টিফাই মানে কি, জাস্টিফাই কেমনে দেয়, কই থেকে দিতে হয়, এগুলো আপনার ফন্ট ফ্যামিলি কেমনে দিতে হয়, এগুলো আপনার থেকে সিট করতে হবে। ঠিক আছে, তারপর নিচে হয়তো আরেকটা কিছু থাকে, অ্যাপ্লিকেশন, যেহেতু অ্যাপ্লিকেশন নিচে থাকে না যে ইওর অবিডিয়েন্ট এরকম এরকম থাকে, অথবা সিনসিয়ারলি থাকে না, আপনার নেম ডেজিগনেশন এরকম করে বসানো লাগবে। আচ্ছা, তো নিচে এরকম একটা লেখা দিয়ে দিবে, এখানে আপনার নামের জায়গায় কিছু কিছু জায়গায় দেখবেন লেখা আছে ইওর নেম, যে লেখা থাকে না ইওর নেম, ওই কোশ্চেনের মধ্যে কিন্তু এরকম লেখা থাকবে ইওর নেম। তো ইওর নেমের জায়গায় কি করতে হবে, আমার নাম কি? আপনার নাম দিতে হবে, সেম টু সেম আবার ইওর নেম লেখা দিয়ে না, ওখানে ইওর নেম লেখা থাকবে, ওখানে ইওর নেমের জায়গায় যে যে যার যার নাম লিখবে, এরকম সিস্টেম। ইওর নেম, আরেকটা মনে করেন যে লেখা থাকবে ইওর ইনস্টিটিউট, ইনার নেম।
ওইখানে ই লার্নিং এর নাম দিয়ে দিলে হবে, ঠিক আছে। ইওর ইনস্টিটিউটের জায়গায় ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেড, আর ইওর নেমের জায়গায় আপনার নাম, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম হবে না আশা করি, ঠিক আছে। লেখার পরে ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, টেক্সট অ্যালাইন, আর হলো লাইন হাইট। লাইন হাইট কোথায় থাকে? এই যে টেক্সট অ্যালাইনের পাশে, ঠিক আছে, টেক্সট অ্যালাইনের পাশে, ঠিক আছে। এতটুকু হলো সিম্পল কাজ। আপনি এটার ভিতরে হালকা একটু টেকনিক করে, কারণ বেশি সহজ হলে আবার সমস্যা। তখন কি করে বলে যে আমার এই ফুটার অংশ, পেজের ফুটার থাকে না প্রত্যেকটা পেজের মধ্যে, উপরে হেডার আর নিচে ফুটার। ওনাদের দুইটা রিকোয়ারমেন্ট থাকে, হলো যে আমার ফুটারের মধ্যে আমার দুইটা জিনিস লাগবে। কি কি জিনিস লাগবে? একটা হলো আমার পেজ নাম্বার। পেজ নাম্বার কিরকম? ডাইনামিক পেজ নাম্বার। ডাইনামিক পেজ নাম্বার বলতে আমরা তো একটা হলো যে নিজে হাতে হাতে লিখে দিব 1 2 3 4, ওইটা না। এটা হলো যে আমি নতুন নতুন পেজ ক্রিয়েট করবো, অটোমেটিক আমার পেজ নাম্বার আসতে থাকবে 1 2 3 4 5 6 এরকম, একটার পরে একটা অটোমেটিক আসবে। আর সেকেন্ড যে কাজটা হলো যে আমার ফাইল পাথ লাগবে। ফাইল পাথ মানে হলো আমার এই যে ফাইলটা, মানে ওয়ার্ড ডকুমেন্ট, এটা কোন জায়গায় সেভ করা আছে, এই লোকেশনটা আমার এই ফুটারে দেখাইতে হবে, ঠিক আছে। কিন্তু আমি নিজে লেখা দেখাইতে পারবো না, অটোমেটিক এনে দেখাইতে হবে। তো এই দুইটা কাজের জন্য প্রথমত ফুটার অ্যাক্টিভ করে নিতে হবে। এখানে কিন্তু ফুটার অ্যাক্টিভ করা না, নিচে পেজ আছে, বাট কোনো ফুটার অ্যাক্টিভ করা আছে না। আপনি যখন নিচে এসে এরকম ডাবল ক্লিক করবেন, দেখবেন এই যে এখন ফুটার লেখা আসছে না, এটা হলো অফ। এই যে অন অফ, মানে একদম নিচে ডাবল ক্লিক করলে এটা চালু হয়ে যায়। হ্যাঁ, একদম নিচে এই জায়গাটায় এসে খালি জায়গায় ডাবল ক্লিক করলে যে ফুটার অন হয়ে যায়, ঠিক আছে। এটা হলো শর্টকাট। যদি অন করতে হয় তাহলে আপনার এই যে ইনসার্ট থেকে এই যে ফুটার এরকম, এই যে ফুটার আসছে, ঠিক আছে। ইনসার্ট থেকে ফুটার। এখন ফার্স্টে ধরেন আমি এখান থেকে ইনসার্টে গেলাম, ফুটারে গেলাম, আমার লাগতেছে কয়টা জিনিস? দুইটা জিনিস না? না, একটা জিনিসই। মানে ফুটারের ভিতর দুইটা জিনিস লাগবে, পেজ নাম্বার আর ফাইল পাথ। হেডারের মধ্যে দেয় না, ফুটারের মধ্যেই যায়। আমার দুইটা জিনিস লাগবে, বাম পাশে পেজ নাম্বার, ডান পাশে ফাইল পাথ, এই দুইটা জিনিস দেখা। তো এটার জন্য ম্যানুয়ালি নিতে পারেন, অথবা এখানে একটা যে ইয়া দেওয়া আছে, ব্ল্যাঙ্ক 3 কলাম, 3টা কলাম করা আছে অলরেডি, 3টা কলাম করা আছে এরকম। এটার মধ্যে আমার এখন মাঝখানেটার দরকার নেই, যেহেতু দুটো জিনিস চাইছি, 3টা চাইলে আমার মাঝখানেটাও রাখতাম। তো প্রথমে আমার লাগবে পেজ নাম্বার, এরপরে লাগবে হলো আমার ফাইল পাথ। পেজ নাম্বারের জন্য জাস্ট যে টাইপ হেয়ার লেখা আছে এখান থেকে দেখবেন যে আপনি এই যে কুইক পার্টস ফিল, দেখি এখানে পেজ নাম্বার আছে কিনা। ডকুমেন্ট ইনফরমেশন, হ্যাঁ ওইখানে একটা আছে, বাট এখান থেকে হইলে আর একটু ভালো হইতো। এই যে পেজ, এখান থেকে দেন যে কোনো একটা 1 2 3 এরকম ভাবে তো থাকে। এই যে 1 পেজ নাম্বার, আর এই পাশে কি লাগবে আমার? ফাইল পাথ। আমার ফাইলটা কই আছে? এখন এটার কি ফাইল পাথ আছে? কারণ এটা আমি সেভই করিনি এখনো। সেভ করলে না বলতে পারবো যে আমার ফাইলটা কই সেভ হয়েছে। এটার আগে সেভ করে নিতে হবে। ফাইল সেভ অ্যাজ ব্রাউজ, এখানে থেকে যে কোনো একটা ড্রাইভ সিলেক্ট করে সিস্টেমটা করবেন কিরকম, আগে একটা ফোল্ডার বানায় নেবেন, ঠিক আছে। ধরেন আপনার নাম কি জানো? রায়হান। আপনার একটা আইডি দিবে, রেজিস্ট্রেশন নাম্বার থাকবে একটা, ওই ইয়ার থেকে রেজিস্ট্রেশন কার্ডে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। এখানে একটা ফোল্ডার বানাবেন নতুন, যে কোনো ড্রাইভের, ডেস্কটপে অথবা ডি ড্রাইভ যেখানে খালি আছে ওখানে একটা নতুন ফোল্ডার বানাবেন। ফোল্ডারটার নাম দিবেন কিরকম? আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার, মনে করেন যে 1 2 3 এরকম একটা রেজিস্ট্রেশন নাম্বার, আন্ডারস্কোর আপনার ফুল নেম, রেজিস্ট্রেশন নাম আন্ডারস্কোর আপনার নাম। এর ভিতরে দুইটা ফোল্ডার বানাবেন। দুইটা ফোল্ডার কেন? একটা হলো আপনার জব 1, আরটা হলো জব 2। জব 1 হলো আমার যে ওয়ার্ডের কাজ, আর জব 2 হলো কি ওয়েবসাইটের কাজ। ওয়েবসাইট রাখবেন জব 2 এর মধ্যে, আর জব 1 হলো এটার কাজ।
তার মানে এখন আমি এটা সেভ করতে পারি যে আমার ডি ড্রাইভের মধ্যে এই যে আপনার রায়হান ফোল্ডার জব 1 সেভ সেভ হয়ে গেছে না? তার মানে এখন আমার ফাইল পাথ আছে। আমি যে টাইপ হেয়ারের মধ্যে ক্লিক করব, সেম ভাবে যে কুইক পার্টস এখান থেকে ফিল্ড থেকে আসলে দেখবেন আমার ফাইল পাথ লাগবে না, এখানে ফাইল পাথ উল্লেখ করা নেই, এখানে ফাইল নেম নামে একটা জিনিস আছে দেখছেন, ফাইলের নাম, ফাইল নেম। এই ফাইল নেমের পরে যখন ওকে দিবেন দেখবেন এই যে ফাইলের নেমটা আসছে না, শুধু এই কাজটাই করবেন। জাস্ট যখন ফাইল নেম নিবেন, ওপেন ফিল্ড ফাইল নেম, এই যে ফাইল নেম, এই যেটা চেক মার্ক আছে দেখছেন, অ্যাড পাথ টু ফাইল নেম, মানে এর যে লোকেশনটা ওইটাই তো পাথ, এই পাথটা ফাইল নেমের সাথে অ্যাড করে দাও, অ্যাড পাথ টু ফাইল। ফাইল নেম কি মানে ফুটারে দিতে হয় না হেডারে দিতে হয়? ফুটারে, মানে ওনারা চাইছে ফুটার, যে ফুটারে দিয়ে দেখাইতে হবে। তার মানে এখন আমি দেখতে পাচ্ছি এটা আমার ডি ড্রাইভের মধ্যে এই নামে একটা ফোল্ডারের মধ্যে জব 1 এর মধ্যে এখানে আছে, ঠিক আছে। আর এখন আমি যদি নতুন পেজও ক্রিয়েট করি, ধরেন এন্টার দিয়ে নতুন পেজে আসলাম, এই পেজের নিচে দেখেন অটোমেটিক দেয়া হয়। এই যে পেজ নাম্বার কিন্তু 1 ছিল 2 হয়ে গেছে, আমার ফাইল পাথ চলে আসছে। আর নিচে আসলে এই যে পেজ 3 ফাইল পাথ, 4 ফাইল পাথ অটোমেটিক পারবে। এর কথা হলো এটা। এখন কিছু সময় মানে যেটা ভুল করে অনেকে কি করে, আপনার ওইভাবে না দিয়ে এরকম ধরেন এখানে যদি আমি 1 লিখে দিই, এরকম 1, তাহলে কি এটা ফাইল মানে পেজ নাম্বার হবে? কারণ আমি যদি এখন এন্টার দিই, দেখেন এই যে 1, আবার নিচেরটাতে আসলো 1, দেখি বাড়তে স্যার, কারণ আমি তো হাতে 1 লিখে দিচ্ছি, তার মানে সব পেজে 1ই বসাবে। আমার ওই ফিল্ড থেকে পেজ নাম্বার নিয়ে নিতে হবে, তার মানে তাইলে সে অটোমেটিক পেজ নাম্বার আপডেট করবে। বুঝতে পারছেন? এই ফুটারটা একটু বসন্ত দেখি, ওয়ার্ড তো আছে সবার দুজনের পিছিয়ে। ফাইল পাথের জন্য কোথায় যাবো আরেকবার একটু বলুন। ফাইল পাথের জন্য ফার্স্ট অফ অল এটাকে পুরোটাকে সরায় নিই, ধরেন একদম খালি ফুটার। এখান থেকে আমরা এই যে ইনসার্ট ফুটার কই গেল, ফুটার তো অন করা, এই যে ইনসার্ট থেকে ফুটার, এখানে 2 পার্টওয়ালা একটা কলাম থাকলে ভালো হতো, 2 পার্টওয়ালা কলাম নাই, 3 পার্টওয়ালা একটা আছে, 3 কলামেরটাই নিয়ে নিব, 3টা কলাম, মাঝখানের কলামটা কেটে দেব, সিলেক্ট করে কিবোর্ডের ব্যাকস্পেস দিয়ে মুছে দেব। এরপরে জাস্ট যে ফার্স্টটার মধ্যে প্রথম যেটা আছে এখানে বলছে পেজ নাম্বার, এখান থেকে যে কুইক পার্টস, এখানে একটা পেজ নাম্বার দেওয়া আছে, বাট এটা নিলে কি হয়, পরে এই পাশেরটা বসাইতে কষ্ট হয়ে যায়। এটা যখন দিবেন না, এই যে এই পাশেটা চলে গেছে, তখন আর একটা প্রবলেম। এই জন্য এটা নিলে কি হয় যে সুন্দরভাবে দুটো সাজাই দিয়েছে, এখানে কিছু বসান, এখানে কিছু বসান। এখান থেকে চলে যাব আমরা কুইক পার্টস থেকে ফিল্ড, এই ফিল্ডে সব অপশন দেওয়া আছে। মানে এমনও হইতে পারে ইনকেস কোশ্চেন চেঞ্জ করে অন্য কিছু দিল, এখানে পাওয়া যাবে। তবে আশা করি চেঞ্জ করবেন, এই জিনিসটাই দিবে, বলবে যে পেজ নাম্বার হলো আপনার এই যে পেজ, এখান থেকে নাম্বারের স্টাইল যে কোনো একটা আপনি দিলেন, ধরেন এবিসিডি, তো 1 2 3 4ই তো দেয়, পেজ নাম্বার তার এবিসিডি থাকে না, এই যে 1 2 3 ওকে। আর এই পাশে বলছে ফাইল পাথ, এখান থেকে সেম কুইক পার্টস ফিল্ড, এখান থেকে বলবেন ফাইল নেম, তারপর এইটা কিন্তু অবশ্যই চেক মার্ক করে দিতে হবে, বলছি কি অ্যাড পাথ টু ফাইল নেমের সাথে পাথটা অ্যাড করে দিবেন, ঠিক আছে। দুই পাশে বসে পড়ছে, এরপরে যাচ্ছে যে বাইরে ডাবল ক্লিক করবেন, দেখবেন এটা ওই যে অফ হয়ে গেছে, এখন কিন্তু এটা চেঞ্জ হবে না। ওয়ার্ডের আরো কিছু কাজ আছে, যেমন আপনি কোনো কিছু লেখেন, ইন কেস ধরেন আমি একটা কিছু লিখলাম এখানে যে দিস ইজ এ টেক্সট, একটা লেখা লিখলাম না, এখন এই লেখাটারে আমি একটু ডিজাইন করব, ধরেন কেমন ডিজাইন, একটু ফন্ট ফ্যামিলি দিলাম, কোনো একটু ফন্ট ফ্যামিলি দিলাম সুন্দর দেখে এরকম, তারপর একটু ফন্ট সাইজ বাড়াইলাম, তারপর এগুলো হলো কালার, এর 2টা কালার আছে, একটা হলো টেক্সট কালার, একটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, বুঝতে পারছেন? এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার আর এটা হলো টেক্সটের কালার, বুঝতে পারছেন? মানে লেখার যে কালারটা, লেখার কালারটা একটু চেঞ্জ করলাম, একটু ডিজাইন হয়েছে না? এখন ইনকেস নিচে এসে আপনি আবার কোনো কিছু লিখতে নিলেন নর্মালি একদম ডিফল্ট করে, এরকম কিছু লিখলেন, এখন এই যে লেখাটা আর এই লেখাটা ডিফারেন্ট না? কারণ আমার মনে করেন এই লেখাটার মধ্যে এই সেম ডিজাইনটা লাগবে, একদম সেম টু সেম, কালার ফন্ট সাইজ ফন্ট ফ্যামিলি সব সেম লাগবে,
তাহলে আমার কি বারবার আবার মানে এটা সিলেক্ট করে আবার ফন্ট সাইজ দাও, আবার ফন্ট ফ্যামিলি দাও, আবার কালার দাও, এগুলো 3টা জিনিস দেওয়া লাগবে। আর যদি এমন হতো যে আমি এটারে কপি করে এখানে বসাই দিই তাহলে কি লেখা সহ চলে আসবে না? বাট আমি চাইতেছি আমি এখান থেকে লেখাটা কপি করবো না, শুধুমাত্র এটার যে ডিজাইন আছে যাবতীয় ডিজাইনটা কপি করে এটার উপরে এনে ছেড়ে দেবো। ঠিক আছে, তো এইটাকে বলা হয় ফরম্যাট পেইন্টার। এই যে উপরে লেখা আছে না ফরম্যাট পেইন্টার, আপনি কোনো একটা লেখা সিলেক্ট করলেন যে এই লেখার ডিজাইনটা আমার পছন্দ হয়েছে বা এটা দরকার, সিলেক্ট করার পর এখান থেকে ফরম্যাট পেইন্টারে ক্লিক করছেন, দেখবেন কি এরকম একটা পেইন্ট বক্সের মতো আসলে যেটা ব্রাশের মতো হয়েছে কার্সরের সাথে ছোট একটা ব্রাশের মতো চলে আসছে। তার মানে আমার এই যে যেটা সিলেক্ট করছিলাম আমি সিলেক্ট করার পরে ফরম্যাট পেইন্টারে ক্লিক করছিলাম, আমার ওই লেখার ডিজাইনটা কপি হয়ে গেছে, যে শুধু ডিজাইনটা কপি হয়েছে। এখন আমি যদি এটার উপরে এমনি একটু টান দিই যে সিলেক্ট করছি আর কিছু না, ছেড়ে দিলে দেখবেন সেম টু সেম হয়ে গেছে। সেম হয়ে গেছে না? আমার যে কোনো জায়গায় যদি লেখা দরকার হয় কেস ধরেন এটা হলো ক্লিয়ার ফরম্যাট, এটা দিলে একদম সব ফরম্যাট চলে যায়। এখন এটার মধ্যে আমার এই সেম ডিজাইন আবার লাগবে, লেখাটা সিলেক্ট করব ফরম্যাট পেইন্টার এটার উপর বসাই দিব, সেম টু সেম হয়ে গেছে না? ঠিক আছে, বাট এটা ওয়ান টাইম। মানে এখন যদি আমি অন্য কোনো লেখার উপর এটা আমি পেস্ট করি, অন্য কোনো লেখা সিলেক্ট করি তাহলে কিন্তু আর আসবে না। আর আসতেছে? কারণ এটা একবারই পেস্ট করার পর চলে যায়। এই যেরকম এটার থেকে আমি কপি করে নিলাম ডিজাইনটা ফরম্যাট পেইন্টারে ক্লিক করে। এখন এই যে একবার দিছি একবার আসছে, আবার দিব আর আসবে না, একবারে। এখন যদি আমি এটারও আবার করতে চাই আমার আবারও ওই লেখাটা সিলেক্ট করে আরেকবার ফরম্যাট পেইন্ট নিয়ে নিতে হবে। এই যে এখন আবার এই যে ব্রাশের মতো আসছে না, এখন আমি এটা সিলেক্ট করলে আবার ডিজাইন আসবে। হ্যাঁ, এটাকে বলা হয় ফরম্যাট পেইন্টার। এটা অনেক সময় কাজে লাগে, যখন একই ডিজাইন বারবার করা লাগতেছে আমার, তাহলে আমার নেওয়া লাগতেছে না। আবার কোনো একটা লেখার মধ্যে আপনার এরকম ডিজাইন আছে, এরকম অনেক ডিজাইন হয়ে গেছে না, অলরেডি যেহেতু ডিজাইন সিলেক্ট করা ছিল লিখলেই ডিজাইন আসবে। এখন এইটার মধ্যে থেকে আমি যদি আবার একদম ইনিশিয়াল অবস্থায় ফেরত যেতে চাই যে একদম নরমালি কোনো ডিজাইন ছাড়া কিরকম আসছিল, মানে আমার তো আমি ধরেন সবগুলো হচ্ছে ছোট হাতে লিখছি, মানে এটা কোনো ইয়া দিয়ে সবগুলো আবার বড় হাতে করা। হ্যাঁ, এখানে একটা আপার কেসের অপশন আছে, এই যে এটা চেঞ্জ কেস, যেখানে সব বড় হাতে লিখছি না, এই যে চেঞ্জ কেস ফন্ট সাইজের পাশে চেঞ্জ কেস, এখন এখান থেকে বলবো আমি লোয়ার কেস সব ছোট হাতে হয়ে যাবে। তারপর আপনার এই যে আপার কেস সব বড় হাতের, তারপর আপনার ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের জাস্ট প্রথম যে ইয়াটা অ্যালফাবেটটা সেটা বড়। আরেকটা হলো আপনার টগল কেস। টগল কেস মানে হলো, টগল মানে কি ওই বিপরীত, অল্টারনেট, ছোট থাকলে বড় হয়ে যাবে, বড় থাকলে ছোট হয়ে যাবে, যেগুলো বড় আছে ওগুলো ছোট হয়ে যাবে, যেগুলো ছোট আছে ওগুলো বড় হয়ে যাবে, এগুলো হলো টগল কেস। ঠিক আছে, এখন মনে করেন এই যে ডিজাইন আছে সবুজ কালার ফন্ট ফ্যামিলি কোনো একটা আছে, এখন আমি জানি না ইনিশিয়াল অবস্থায় কেমন ছিল। ইনিশিয়াল অবস্থায় ফেরত যাওয়ার জন্য আবার এটাকে সিলেক্ট করে এই যে এর উপর একটা বাটন আছে, এটার নাম হলো ক্লিয়ার ফরম্যাট, ক্লিয়ার অল ফরম্যাট, এই যে ছোট একটা রাবারের মতো দেওয়া আছে সাথে, এটা ক্লিক করলে দেখবেন সব ফরম্যাটিং চলে গেছে, একদম ক্যালিব্রি বডি 11 একদম ইনিশিয়াল অবস্থায় চলে আসছে। ঠিক আছে, একদম ইনিশিয়াল অবস্থায় চলে আসছে। তো বাস আরো কিছু অপশন দেওয়া আছে, ইটালিক লেখাটা যদি আপনি ইটালিক বানাইতে চান যেরকম ইটালিক, তারপর আন্ডারলাইন, আন্ডারলাইনের পাশে আবার দেখবেন ছোট্ট একটা ড্রপ ডাউন দেওয়া আছে, মানে বিভিন্ন টাইপসের আন্ডারলাইনের জন্য। এটা লেখা নিয়ে নেই যে দিস ইজ মাই টাইটেল, এখন এটারে আমি সেন্টারে আনলাম, এটারে আমি আন্ডারলাইন দিতে চাই, এটা সিলেক্ট করে এই যে আন্ডারলাইন যদি ক্লিক করেন একটা আন্ডারলাইন আসছে না, আর যদি অন্য রকম আন্ডারলাইন চান আন্ডারলাইনের মধ্যেও আবার ডিফারেন্ট আছে, ডিফারেন্ট টাইপস আছে। এই যে পাশে ড্রপ ডাউনে ক্লিক করবেন অনেক ডিজাইন দেখাবে কি আন্ডারলাইন লেখা, কিন্তু সিলেক্ট করে নেওয়া লাগবে। সিলেক্ট করে এরপরে কি টাইপসের আন্ডারলাইন, এই যে দুইটা আন্ডারলাইন, ডাবল আন্ডারলাইন, ডট, ড্যাশ, ঢেউয়ের মতো আছে, ওয়েভ। আবার এটা যদি কালারও চেঞ্জ করতে চান এই যে মোর আন্ডারলাইন, এই যে আন্ডারলাইন কালার, হ্যাঁ আন্ডারলাইনটা অন্য কালারও করতে পারেন। ঠিক আছে, যদি এগুলো পরীক্ষার মধ্যে করা লাগবে না, এগুলো আপনাদের জানার জন্য যে এগুলো করা যায়। ঠিক আছে, তারপর আপনার ইয়ে থাকে না, ধরেন যে আমরা কোশ্চেন দেখি না, এমসিকিউ কোশ্চেন বানায় যে পরীক্ষার হলগুলোতে, এমসিকিউ কোশ্চেন, ধরেন এখানে আমি একটা কোশ্চেন যে মিড টার্ম এক্সাম 2026 চলে আসছে 2026। এখন কোশ্চেনের জন্য কি লাগে আমার, এমসিকিউ কোশ্চেন 4টা অপশন লাগে,
এখন আমি যদি এরকম 1 লিখি, 1 লিখে এরপরে মনে করেন যে একটা কোশ্চেন লিখলাম, এন্টার দিয়ে এখানে এ লিখে আবার একটা অপশন দিব, আবার স্পেস দিয়ে বি লিখে আরেকটা অপশন দিব, আবার সি লিখে আরেকটা অপশন দিব, অনেক টাইম লাগবে না এভাবে বানাইতে। এটার জন্য মূলত ইউজ করা হয় লিস্ট। এখানে 3 টাইপের লিস্ট আছে, 3টা টাইপের লিস্ট আছে এখানে, 3টা টাইপ না। এর একটাকে বলা হয় বুলেট লিস্ট, যে বুলেটস, বুলেট লিস্ট, ক্রিয়েট এ বুলেট লিস্ট। আরেকটা হলো নাম্বার, ঠিক আছে, নাম্বার, ওই যে নাম্বারিং। আরেকটা হলো মিক্স আপ, মানে মাল্টি লেভেল। মাল্টি লেভেল মানে এটার মধ্যে ডিফারেন্ট টাইপস অফ নাম্বারিং থাকতে পারে। তো নর্মালি লিস্টের জন্য আপনি এই যে বুলেট লিস্ট থাকতে পারে, এরকম এন্টার দিবেন, অটোমেটিক দেখেন বুলেট আসতেছে না সামনে, শুধু এন্টার দিতেছে আর কিছু না। ঠিক আছে, বুলেটের টাইপও আছে বিভিন্ন টাইপের, কি টাইপের বুলেট চান, এরকম টাইপের বুলেট। ঠিক আছে, প্রত্যেকটার সামনে আইকনগুলো একটু চেঞ্জ হয়েছে, ডিফারেন্ট টাইপস অফ বুলেটস আছে। আর ডিফারেন্ট টাইপস অফ নাম্বারও আছে। আপনি যেরকম 1 2 3 চান, যেমন 1 2 3 4 5 6 7 অটোমেটিক আসবে না, অটোমেটিকলি চলে আসবে, সিরিয়াল নাম্বারগুলো অটোমেটিকলি চলে আসবে। আবার আপনার এরকম 1 2 3 এ বি সি আপনি যেটাই চান, ধরেন এই যে এরকম 1 2 3 দিয়ে যদি বানান, আসবে না এরকম। কোশ্চেন বানানোর জন্য লাগে হলো মাল্টি লেভেল, কারণ ওখানে 1 নাম্বার কোশ্চেনের এ বি সি ডি, 2 নাম্বার কোশ্চেনের এ বি সি ডি এরকম থাকে। এটার জন্য এই যে 3 নাম্বার যেটা আছে মাল্টি লেভেল, এখান থেকে আপনি যে কোনো একটা, ধরেন যে এটা 1 এর ভিতরে এটা সিলেক্ট করে নিলাম। এখন মনে করেন যে 1 নাম্বারের কোশ্চেন, এখানে একটা কোশ্চেন বানাবেন যে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঠিক আছে, ওই যে আন্ডারলাইন সিলেক্ট করা যায়, অটোমেটিক আন্ডারলাইন আসতেছে, আন্ডারলাইনটা অফ করে দিই এবার, ঠিক আছে না। এখন আপনি একটা এন্টার দিবেন, 1 এর পরে কি আসছে 2, 2 আসার কথা, কি আসার কথা, এবিসিডি না, এ বি সি ডি এগুলো আসার কথা। তখন কি করবেন, কিবোর্ডের ট্যাব বাটন আছে না, ট্যাব, একটা ট্যাবে প্রেস করবেন, এখানে এ হয়ে গেছে, 1 এর ভিতরে এ হয়ে গেছে। এরপরে এর মধ্যে আপনি ধরেন যে এখানে দিলেন ঢাকা, এন্টার দিলেন, একটা দিলেন বরিশাল, একটা দিলেন ময়মনসিংহ, একটা দিলেন সিলেট, অটোমেটিক এবিসিডি আসতেছে না। এখন দিলে তো আবার ই আসবে, এখন কি ই দরকার, দরকার কি 2, আরেকটা এন্টার দিবেন 2 হয়ে যাবে, আরেকটা এন্টার দিলে 2 হয়ে যাবে। ট্যাব দিলে এবিসিডি আসবে। হ্যাঁ, এখন এখানে আরেকটা কোশ্চেন দিলেন যে কোনো একটা কোশ্চেন দিলাম, কোশ্চেন মনে নেই এখন, কোনো একটা কোশ্চেন দিলাম, এন্টার দিলে কি আসবে 3, একটা ট্যাব প্রেস করব, এবিসিডিতে চলে যাবে, আবার ট্যাব প্রেস করলে এবিসিডিতে চলে যাবে। আবার এর ভিতরে আরও আছে, যদি আপনি এর ভিতরে আরও অপশন চান, যে এখানে আরও একটা কোশ্চেন দিলেন, আবার এন্টার দিলে বি আসছে না, আবার ট্যাব দিলে আবার এটার ভিতরে আই, 2 এর ভিতরে এ, এর ভিতরে 1 2 3 4 রোমান সংখ্যা। ঠিক আছে, আবার এর ভিতরে যদি আবার এন্টার দিয়ে আবার ট্যাব দেন, আবার আরেকটা 1 2 3 4 আসবে, মানে লিস্টের ভিতর লিস্ট, তার ভিতর আবার লিস্ট, তার ভিতর আবার লিস্ট, যত খুশি লিস্ট করতে পারবে। ঠিক আছে, এটা হলো ধর নিচে নিচে যদি লাগে। আবার অনেক সময় দেখবেন কিছু লিস্ট থাকে এরকম পাশাপাশি থাকে, এ বি সি ডি এরকম, এটা তো নিচে নিচে সবসময় নিচে নিচে থাকে না, বেশিরভাগ ক্ষেত্রে কি থাকে সাইডে থাকে, কারণ নিচে নিচে দিলে পেজ অনেকগুলো নষ্ট হবে, অনেক পেজে জায়গা লাগবে। তখন আবার কি করে, এই যে ফার্স্টে এ বানাইলাম, নর্মালি এই ট্যাব দিয়ে বানাইলাম, কিবোর্ডে ট্যাব দিয়ে একটা অপশন দিলাম যে অপশন 1, এরপরে করবো কি, কিবোর্ডের আবার একটা ট্যাব প্রেস করব, ট্যাব 1টা 2টা 3টা যতটুকু আমার মনে হয় যে এই জায়গায় আসলে ভালো হয়, এখান থেকে এখানে আমরা দিব হলো সি। সি কেন দিলাম, এই যে সি, সি দিয়ে একটা ব্র্যাকেট, সি দিলাম কেন, কারণ নিচে যখন এন্টার প্রেস করবো তখন কি আসবে বি, তাহলে এ বি সি ডি। বি তে মনে করেন দিলাম অপশন 2, সেম ভাবে আবার ট্যাব প্রেস করতে করতে যে একদম এটা নিচে আসে, যেটা নিচে ডি, লিখে দিতে হবে ওগুলা, সি আর ডিটা লিখে দিতে হয়, কারণ এন্টার দিলে তো আমার নিচে এ বি সি ডি নিচে নিচে আসতেছে, এই জন্য সি আর ডিটা পাশে পাঠাতে হবে। এটা হলো আমার অপশন 3, আর নিচেরটা হলো অপশন 4, এই টাইপের। পরে খালি আপনি মনে করেন যে এই পুরোটারে কপি করে নিলাম, একটা কোশ্চেন কপি করে নিলাম, এই যে এন্টার দিলাম 2 3 তে চলে আসছে, পেস্ট, আবার পেস্ট, এই যে 5 6 7 8 9 দেখছেন কত কোশ্চেন লাগবে, বসায় জাস্ট কোশ্চেনটা চেঞ্জ করে দিন। এটা করেন তো।